গুড ইভিনিং। আমি আছি, আমার সাথে একজন আমার খুব কাছের বন্ধু বলতে গেলে। ওর নলেজ, কিউরিয়াসিটি আমার খুব ভালো লাগে। বিশেষ করে ওর মহাভারত নিয়ে যে কিউরিয়াসিটি, সেটা আমি চাই যেটা সবাই শুনুক, সবাই জানুক। বিকজ আমার মনে হয় যে এই জিনিসটা আজকালকার দিনে আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। তাই এই জিনিসটা যাতে সবার কাছে পৌঁছায়, সবার কাছে যায়, সেই জন্য। তো আমি চট করে ইন্ট্রোডিউস করাবো অজয়। ধন্যবাদ সম্রাটদা সুযোগ দেওয়ার জন্য আমাকে এখানে আসার, এখানে বক্তব্য রাখার। না, সেটা ঠিক আছে, বিকজ আমি জানি যে তোর কিউরিয়াসিটি লেভেল সেটা কি, মহাভারত নিয়ে তুই কতটা কিউরিয়াস, এটা আমার খুব ভালো লাগে। সো এইটা নিয়ে তুই যদি একটু বলিস, মানে সবাইকে একটু বলিস যে মহাভারতে কোন চরিত্রটা তোর ভালো লাগে, আর কেন অতটা ভালো লাগে, তার পেছনে কারণ কি? দেখ, মহাভারত আমার মতে প্রথম যদি বলি, প্রথম ছোটবেলা থেকে আকর্ষণ হয়ে আর কি ভালো লাগে হচ্ছে যুদ্ধ যে সিনগুলো ছিল সিরিয়ালে হওয়া, ওইগুলো থেকে প্রথম আর কি আকর্ষণ হওয়া শুরু হয়। কিন্তু পরবর্তীতে যখন আরো ডেপথে যাই, এবং আমার একটা বন্ধু ছিল, তার কাছ থেকে আমি একটা বই নিয়েছিলাম কাশিদাসী মহাভারত, মেইন যে বাংলা অনুবাদ যেটা মহাভারতের, ওইটা যখন পুরোটা পড়ি তখন প্রত্যেকটা যে ক্যারেক্টার, আমার মতে মহাভারত হয়েছে গিয়ে শুধুমাত্র কিছু গল্প কথা নয়, যেখানে অনেকগুলো ঘটনা পরপর ঘটে চলেছে। তার যেমন হয়েছে মানে যেমন আর কি আমরা দেখে এসেছি, একটার পর একটা পাণ্ডবদের জন্ম হলো, শুধুমাত্র ঘটনাগুলো দেখেছি, শুধুমাত্র সেই ঘটনাগুলোর উপর বিচার করে পরপর সাজিয়ে, শুধুমাত্র সেই পরপর ঘটনাগুলোর উপর বিচার করে যদি আমরা পুরো মহাভারতকে বিচার করতে যাই, তাহলে আমার মতে এটা মনে হয় না খুব একটা ঠিক হবে। কারণ এখানে প্রত্যেকটা মানুষের, আমরা এটা জানি, প্রত্যেকটা মানুষের কিছু নিজস্ব দিক থাকে, নিজস্ব পার্সোনালিটি, নিজস্ব বৈশিষ্ট্য, তার ক্যারেক্টারিস্টিক যেগুলো রয়েছে সবকিছুই থাকে, এবং সেইগুলো থেকে মহাভারতের প্রত্যেকটা ক্যারেক্টারের নিজস্ব কিছু আলাদা আলাদা কিছু গুরুত্ব, তার বৈশিষ্ট্য রয়েছে, সের উপরে বিচার করে। এবার তুই যে বললি যে সমস্ত চরিত্র আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে, কোন চরিত্রটা তার মধ্যে তোর সব থেকে প্রিয়, যাকে নিয়ে তুই স্টাডি করেছিস, যদি একটু সবাইকে বলিস? আমার মতে সব কটা ক্যারেক্টারই খুবই ভালো লাগে, তবে বিশেষ করে যে কৃষ্ণ ক্যারেক্টার, এটা আমার কেন বেশিরভাগ মানুষেরই এই ক্যারেক্টারটা ভালো লাগে। আমার কাছে কৃষ্ণ ক্যারেক্টারটা একটা অন্যরকম, কারণ হয়েছে গিয়ে সেই কৃষ্ণ যদি চরিত্রটার উপর বিচার করি, শুধু ভগবান জিনিসটাকে বাদ দিয়ে, তাহলে দেখবো তার মধ্যে যেমন একজন পলিটিক্যাল লিডার দেখতে পাওয়া যাবে, তার মধ্যে একজন কি বলে ওটাকে যুদ্ধ নিয়ে যে বিশারদ, যাকে বলি যুদ্ধ বিশারদ, সেরকম একটা গুণ রয়েছে। প্লাস হচ্ছে কি করে রাজ্য চালাতে হয়, বা পার্শ্ববর্তী দেশ, সেই দেশের মানুষের সাথে কিভাবে যোগাযোগ রাখার যে কমিউনিকেশন সিস্টেম ছিল, এসব নিয়ে প্রচুর আমরা নলেজ পাই আমরা। আর এছাড়া গীতার নলেজ তো রয়েছে, যেটা আমাদের শুধু জীবনে না, পরবর্তী সময়েও আমরা যদি ওটা মেনে চলে অনেক ক্ষেত্রে হেল্প হয় আর কি এই জিনিসটা নিয়ে। আর অন্যান্য যদি ক্যারেক্টার হিসাবে যদি দেখি, অর্জুন বলো, কর্ণ বলো। আচ্ছা, এই অর্জুনকে নিয়ে সবাই কথা বলে, কিন্তু কর্ণকে নিয়ে সবাই খুব একটা বেশি কথা বলে না। যদি তুই একটু কর্ণকে নিয়ে কিছু বলতে পারিস। কর্ণকে তো সবাই নেগেটিভ ভাবে দেখে মোস্টলি, তুই যদি এবার সেটা নিয়ে যদি একটু বলিস। কর্ণর মধ্যে অবশ্যই নেগেটিভ ব্যাপারও কিছু ছিল, যেমন তেমন কিছু পজিটিভ জিনিসও ছিল। যেমন আমরা জানি কর্ণ ছিল দানবীর, ছিল সে বন্ধুকে কথা দিয়েছিল বলে সবসময় দুর্যোধনের পাশে থেকেছিল, এটা আমরা যেমন জানি। তবে যেমন নেগেটিভ দিকটা যদি আবার দেখি, তাহলে আমরা দেখতে পাবো আমরা সাধারণত বন্ধু কাকে বলি, যার কাছ থেকে আমরা কিছু ফেরত পাওয়ার আশা রাখি না। নিজেদের মধ্যে সবকিছু, নিজেদের মধ্যে একটা মিউচুয়াল একটা রিলেশন, যেটাকে বন্ধু রিলেশনটা। কিন্তু এখানে যে বন্ধুত্বটা শুরু হয়েছিল কর্ণ আর দুর্যোধনের মধ্যে, এটার মধ্যে কিন্তু সেই বন্ধুত্ব থেকে শুরু হয়নি। দুর্যোধন কর্ণের কাছে কিছু চাইতো, সে চাইতো আগে অর্জুনকে কর্ণ হারায়, আবার কর্ণ চাইতো যে নিজের কিছু প্রতিষ্ঠা পায় আর কি সমাজের কাছে, কারণ ওকে সুপুত্র বলে অপমান করা হতো। সেই সময় ও এত একটা সময় পর্যন্ত চলে এসছে, ওটা নিয়ে মনের একটা হলেও একটা কষ্টের একটা ছিল ওর মধ্যে, কিন্তু সেইটাও কাটাতে চাইছিল। এটা আমরা সবাই চাই নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই জীবনে, এটার জন্য দুর্যোধনকে বেছে নিয়েছিল। আবার দুর্যোধন ওদিকে আবার কি শুধুমাত্র
অর্জুনকে হারানো, পাণ্ডবদের হারানোর জন্য ও কর্ণকে বন্ধুত্ব হিসেবে বেছে নিয়েছিল। সেই হিসেবে দেখতে যদি চাই, দেখতে পাই আমরা, তাহলে এই পুরো বন্ধুত্বটা কিন্তু পরিপূর্ণ নয়, কিন্তু যেটা আমরা কৃষ্ণ বা অর্জুনের মধ্যে সম্পর্ক, বন্ধুত্ব সম্পর্কটাকে দেখি, এটা সবসময় একসাথে রয়েছে বা সব রকম অন্যরকম একটা সম্পর্ক। আর কর্ণ আর দুর্যোধনের কিন্তু সমান সম্পর্ক নয়। আচ্ছা আচ্ছা, তুই এতক্ষণ যে বলি খুব ভালো লাগলো। আমি জানবো যে এটা যারা শুনবে তাদের খুব ভালো লাগবে। দ্রোণাচার্যকে নিয়ে কিছু একটা বলছিলি না আজকে সকালে, আমাকে যদি একটু বলিস। তো দ্রোণাচার্য হয়েছে গিয়ে পাণ্ডব, আমরা সবাই জানি দ্রোণাচার্য পাণ্ডবদের গুরুদেব ছিল, কিন্তু তার যে ছেলে ছিল অশ্বত্থামা, সে কৌরবদের পক্ষ নিয়েছিল এবং তার বশবর্তী হয়ে তার ফলস্বরূপ দ্রোণাচার্য তার পুত্র স্নেহ বসে সে পাণ্ডবদের ছেড়ে, অর্থাৎ পাণ্ডব মানে আমরা সে যদি কুরুক্ষেত্র যুদ্ধটাকে দেখি, তাহলে কুরুক্ষেত্র যুদ্ধে দুটো পক্ষ ছিল, একটা হচ্ছে ধর্ম আর একটা পক্ষে অধর্ম। এই দুটো পক্ষে যুদ্ধ হয়েছিল, সেখানে দ্রোণাচার্য অধর্ম অর্থাৎ দুর্যোধনের পক্ষ নিয়েছিল। সেটা নেওয়ার কারণ ছিল, একমাত্র কারণ ছিল কিন্তু পুত্রের প্রতি যে অতিরিক্ত ভালোবাসা, বলতে পারো অন্ধভাবে ভালোবাসা। যেখানে আমি জানছি, আমি একজন পিতা, আমি জানছি যে আমার ছেলে খারাপ পথে যাচ্ছে বা খারাপ মানুষের সাথে মিশছে, তবুও শুধুমাত্র আমি আমার ছেলেকে ভালোবাসি বলে আমি শুধুমাত্র তারই পক্ষ নিচ্ছি। এবং সেটা শুধুমাত্র এই যুদ্ধের থেকে শুধু আমরা এক্সাম্পল দেখি না, এর বহু আগে যখন হয়েছিল, আমরা একটা গল্প আমরা পড়েছিলাম যে দ্রোণাচার্য যখন গরিব, প্রথম অবস্থায় তো গরিব ব্রাহ্মণ ছিল, তখন তার ছেলেকে দুধ কিনে দেওয়ারও পয়সা তার ছিল না, এবং তখন কিছু কিছু ছেলে তার বন্ধু অশ্বত্থামার যারা বন্ধুরা ছিল, তারা একটা মজা করেছিল যে পিটুলি গোলা জল খাইয়ে, বলেছিল না দুধ হিসেবে পিটুলি গোলা জল খাইয়ে দিয়েছিল। সেটা সেটা দ্রোণাচার্য খারাপ লেগেছিল এবং সে কি করেছিল, সে তার ছেলেকে সেই জিনিসটাকে, আমরা কি বলি, আমরা ছেলেদের কি বলি, সব রকম পরিস্থিতিতে মানিয়ে নিতে বলি, যাতে করে কি আমার ছেলে বা আমার ভবিষ্যৎ সে সব রকম পরিস্থিতির জন্য প্রস্তুত থাকে আর কি। জীবনের পথে আছে, জীবনের পথে আমাদের অনেক রকম বাধা বিপত্তি সবসময় আসতেই থাকে, এটা আমাদের ওইভাবে ওর মধ্যে দিয়েই যেতে হয় এবং তার জন্য প্রস্তুতি কিন্তু আমাদের ছোটবেলা থেকে নিতে হয়। এবং সেখানে কি করে দ্রোণাচার্য তার ছেলেকে সেই বাধা বিপত্তি কিভাবে কাটিয়ে উঠতে পারে সেটার শিক্ষা না দিয়ে সে কি করলো, তার বন্ধুর কাছে গেল এবং বন্ধুর কাছে গিয়ে বেশি অর্থের জন্য গেল, যাতে করে তার ছেলেকে আরো ভালো করে রাখতে পারে। কিন্তু ছেলেকে কিন্তু সেই সহজে পাওয়ার উপায়টা তাকে দেখিয়ে দিল, যে কিভাবে অর্জন করতে হয় সেইটা কিন্তু সে দেখালো না, শুধুমাত্র বন্ধুর কাছে সাহায্য চেয়েই কিন্তু সেই তার নিড যেটা সেটা পূরণ করতে চাইলো, কিন্তু যেটা একটা বলতে পারো তার ছেলের কাছে একটা ব্যাড এক্সাম্পল হিসেবে রয়ে গেল তার কি করে করতে হয়। আর এছাড়া যদি আরো দেখো তুমি, তাহলে দ্রোণাচার্য জীবনে একলব্য যে গল্পটা আমরা জানি, একলব্যকে আঙুল কেটে নিয়েছিল শুধুমাত্র সে তার একজন শিষ্যকে বড় করার বা শ্রেষ্ঠ করার জন্য, সে কিন্তু আরেকজন শিষ্য সম মানুষের কাছ থেকে সে গুরু দক্ষিণা হিসেবে তার একটা আঙুল আঙুল চেয়েছিল, যেখানে সে জানতো যে এই আঙুল ছাড়া আর কি ধনুর্বাণ চালানো, আমরা সবাই বুড়ো আঙুল না ছাড়া ধনুর্বাণ চালানো সম্ভব নয়, তবুও সে জেনে শুনে তাকে কিন্তু সেই করতে বাধ্য করলো। তো এইটা তো হ্যাঁ, ধন্যবাদ। আজকে অনেক কিছু জানলাম, এই এত কিছু জানলাম, এই যে জিনিসগুলো বললি তুই, মানে এইটার ব্যাপারে হয়তো অনেকে জানে, অনেকে জানে না, কিন্তু এই কনভারসেশন মাঝে মাঝে চলতেই থাকবে অজয়ের সাথে। অজয়কে আমরা ছাড়ছি না। তো আস্তে আস্তে আমরা এরপরে গ্রিক মাইথোলজি নিয়েও ডিসকাশন করব। ঠিক আছে, দেখা হবে আবার পরের কনভারসেশনে।